স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার বিস্তারিত। চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ফাঁস হয়েছে। এমন ঘটনায় আবারও নিজামকে শোকজ করেছে এনসিপি কেন্দ্রীয় হাইকমান্ড। তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে তা তদন্তের দাবি জানিয়েছেন নিজাম। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১.৫ মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। তবে নিজের বিরুদ্ধে উঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তা তদন্তের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুক্ত সমন্বয়কারী নিজাম উদ্দিন। ২ থেকে ৩ জন ছেলে তারা আমার পিছে লেগে আছে, সেগুলো সম্পূর্ণ রিজাউরের অধীনে চলে। রিজাউরের ভাই ব্রাদার, তারা একটা সময় আমারও ভাই ব্রাদার ছিল। তাদের সাথে আমার কোনোদিনও কোনো কিছু হয় না, তাদের সাথে আমার কোনো মনোমালিন্য হয় না, তাদের সাথে এখন আমার সম্পর্ক। ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মে মাসে দাবি করে তিনি আরও জানান, তার অনুসারী রিফাতকে মারধর করে ধারণ করা হয়েছে। ওই ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রিজাউর রহমানকে দায়ী করেন নিজাম। অনেক সময় মজা করে অনেক কিছু বলে ফেলি। তো সেদিন সে কল দিছে, আমি মনে করছি সে তো নর্মালি সবসময় এই ধরনের কথাই বলে। তো সেদিনও সে এরকম বলে, ভাইয়া এরকম এই বন্দর থেকে এরকম ৫ লাখ টাকা বা আমি কি বলেছে এগুলো আরও বাড়ায় আনে। আমি আসলে সম্পূর্ণ মজার চলে আমার, কিন্তু ওরকম না। যদি এরকম হইতো তাহলে আমি ওর সাথে খোলামেলা কথা বলতাম না। যদিও ভিডিওতে কথা বলা আফতাব হোসেন রিফাত বলেন, তাকে বেঁধে রেখে এই ফোনটি করিয়েছে তারা। ফোন নেওয়ার পরে আমার কিছু পার্সোনাল পিক নেয়, এরপরও আমি ডিনাই করি যে আমি বলবো না। দেন হচ্ছে ওরা আমার বাবার নাম্বারে ফোন দিয়ে আমার বাবাকে বলে যে তুমি যদি না বলো দেন হচ্ছে তোমার বাবাকে আমরা এনে হ্যারেস করবো। তো তখন আমার হাত পা এক প্রকার বাধাই। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই যে ভিডিওটা রিসেন্টলি কালকে বা আজকে যেটা বের হয়েছে, এই ভিডিওটা আমি তাদের সাথে দিই। তবে এনসিপি নেতা নিজামুদ্দিনের চাঁদাবাজির ঘটনা নতুন নয় বললেন এই জুলাই যোদ্ধারা। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এবং অসংখ্য এভিডেন্স আসা সত্ত্বেও তারা বিভিন্ন সময় মিডিয়ার সামনে গিয়ে বলেছে এগুলো তাদের নামে মিথ্যা এবং ভিত্তিহীনভাবে তাদের নামে ছড়ানো হচ্ছে। কিন্তু মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ কিন্তু একবার বা দুইবার ছড়ানো যায়, কিন্তু বারবার যেগুলো আসতেছে সেগুলো কখনোই মিথ্যা বা ভিত্তিহীন হিসাবে আমরা দেখতে পারি না। আমাদের এই দলে হচ্ছে কোনো ধরনের অপকর্মে জড়িত ব্যক্তি আমাদের এই দলের সাংগঠনিকভাবে দায়িত্ব আসবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। এইদিকে নাগরিক বিশ্লেষকরাও বলছেন, জুলাই যোদ্ধারা এখন অপকর্মের সাথে জড়াচ্ছে, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়ার। এই ছাত্র নেতারা, এই সংগঠকরা মানুষকে চূড়ান্তভাবে হতাশ করেছে। এটা খুবই জাতির জন্য দুঃখজনক। আমরা আশা করব তাদের বিরুদ্ধে প্রশাসনের খুব একটা দৃঢ় অবস্থান নেওয়া উচিত। এর আগে গত ৫ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে ৩৫,০০০ সামরিক ইউনিফর্ম উদ্ধারের পর নতুন করে আলোচনায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে কেএনএর প্রধান নাথান লঞ্চেও বম। সেনাবাহিনীর একের পর এক অভিযানে কোণঠাসা থাকা কেএনএ তাহলে কি আবারও সচেষ্ট হওয়ার চেষ্টা করছে? এতগুলো পোশাকই বা কাদের জন্য বানানো হচ্ছিল? বান্দরবান ঘুরে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী মাসুদ আল আবনী। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। প্রায় ৩ মাস আগে চট্টগ্রামের একাধিক পোশাক কারখানা থেকে উদ্ধার হয় অন্তত ৩৫,০০০ সামরিক পোশাক। তখন তাৎক্ষণিক প্রকাশিত খবরে বলা হয় সেগুলো কুকিচিনের। এরপরই নতুন করে আলোচনায় আসে সশস্ত্র সংগঠনটি। তবে সেনাবাহিনীর তথ্য বলছে কুকিচিনের সদস্য ২০০ থেকে ২৫০। তাহলে এত পোশাক কাদের জন্য বানানো হচ্ছিল? তবে সে প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে আসি এই কেএনএফ কারা, কিভাবে তাদের জন্ম।
কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর জন্ম 2008 সালে উন্নয়নমূলক সংস্থার মধ্য দিয়ে। এর সশস্ত্র উইং কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নে দুর্গম পাহাড়ে ঘাঁটি গেড়ে একের পর এক বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়ে আলোচনায় আসে তারা। কেএনএ এর পুঁতে রাখা আইডি বিস্ফোরণে প্রাণ হারান কয়েকজন সেনা সদস্য। অবশ্যই তারা বলে গেছে যে এটা 6টি জাতিগোষ্ঠী নিয়ে, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে নিয়ে তাদের এই আন্দোলন, এটা হলো তাদের বক্তব্য। বোম সম্প্রদায় ও ছোট কয়েকটি জাতিগোষ্ঠীর সমন্বয়ে তৈরি এই কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্বে আছেন নাথান বম। এই বাড়িটি বর্তমানে পরিত্যক্ত আছে, এখানে কেউ থাকেন না। এছাড়া নাথান বম দীর্ঘদিন ধরে এই বাড়িটিতে আসেন না। তিনি বর্তমানে কোথায় আছেন এই বিষয়ে এখানকার কেউ জানেন না। পরিত্যক্ত বাড়ির ভেতরে এলোমেলো জিনিসপত্র রয়েছে। নাথান বমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রবেশপত্র, আনাচে কানাচে অযত্ন অবহেলায় শিল্প সম্ভার। তবে নাথান বমের অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীর মতোই অন্ধকারে প্রতিবেশীরা। নাথান তো 2019 সালে দেখছিলাম আর দেখি নাই, আর ওনার ওয়াইফ 2023-এ দেখছিলাম আর দেখি নাই। 2022 সালে মাথাচাড়া দিয়ে ওঠা সংগঠনটি একের পর এক অভিযানে কোণঠাসা। তারপরও তাদের বিষয়ে মুখ খোলেন না স্থানীয়রা। ওদের কথা যদি আমি বলি তখন আমাকে বিরোধী বা করবে, আমি কেমনে বলবো ওই কথাটা। সন্ধান মেলে একজন কুকিচিন সদস্যের, নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেন নিউজ 24 এর সাথে, জানান তাদের কার্যক্রম নিয়ে। আমরা ট্রেনিং করছিলাম, তখন ছিল আমাদের অফিসার রামটিং কুকিরাম ছিল, তখন নাথান বম আমাদের প্রেসিডেন্ট, তখন উনি যখন চলে যাচ্ছে, যখন যায় আমরা কিছু জানি না। একবার আমি দেখছিলাম নাথান বমকে। এই কুকিচিনের পোশাক নিয়ে যে অনুসন্ধানের শুরু, এবার আমরা ফিরতে চাই সেখানে। সংবাদ প্রচার হয়েছে যে কুকিচিনের পোশাক, একটু দেখানোর চেষ্টা করবো। কুকিচিন এই ধরনের পোশাকগুলো পরে। কুকিচিনের ইউনিফর্ম আর চট্টগ্রামে উদ্ধার পোশাকের মিল নেই। তাহলে এই বিপুল পোশাক কাদের জন্য তৈরি হচ্ছিল স্পষ্ট করেনি সরকারও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন উদ্ধার পোশাক আর কুকিচিনের সদস্য সংখ্যায় মিল নেই। আশঙ্কা করছেন আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট ও মিজোরামের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বৃহত্তর ঐক্যের। আরাকান আর্মি আছে, এদিকে মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট আছে, তারপরে আপনার চীন ন্যাশনাল ফ্রন্ট আছে, মিয়ানমারের চীন স্টেটের। তাদের মধ্যে একটা বৃহত্তর অ্যালায়েন্স হয়ে যদি কোনো ধরনের তাদের প্রয়োজন হয়, তখন কিন্তু এই সংখ্যাটার সাথে একটা মিল থাকে বাস্তবতার সাথে। বিচ্ছিন্নতাবাদী এমন সংগঠনকে দমনে তৎপর সেনাবাহিনী ও পুলিশ। তারা বলছেন বর্তমানে থানচি ও রুমাল লোকালয়ের কাছাকাছি নেই কুকিচিন। বাংলাদেশের মিয়ানমার ও মিজোরাম সীমান্তে অবস্থান তাদের। এর সাথে আছে সীমান্তের 3 কিলোমিটারের মধ্যে অভিযান চালানো নিয়ে আইনি বাধ্যবাধকতা। ঘটনার পরে যখন অপারেশন হয়, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তারা চলে যায়। বান্দরবান ও রাঙ্গামাটির 9টি উপজেলা নিয়ে আলাদা রাষ্ট্র দাবি করে 2012 সালে মানচিত্র প্রকাশ করে কেএনএফ। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানো এই সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান সক্রিয়। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে অধিকাংশ জেলে ফিরছেন খালি হাতে। এতে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন জেলার প্রায় 1 লাখ মৎস্যজীবী। এদিকে বিকল্প কর্মসংস্থানের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ইলিশ ধরতে দল বেঁধে নৌকা নিয়ে নদীতে ছুটছেন কেউ, আবার কেউ বা মাছ ধরে ফিরছেন ঘাটে। মেঘনা নদীতে রাত দিন এমনই ব্যস্ততায় থাকেন রামগতি, কমলনগর সদর ও রায়পুরের অর্ধলক্ষাধিক জেলে। কিন্তু বিধিবাম ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলে বর্তমানে তাদের অনেকেই ফিরছেন শূন্য হাতে। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, অনেকেরই উঠছে না খরচ, পড়েছেন অর্থ সংকটে। এদিকে আড়তদার মৎস্যজীবীরা জানান ধার দেনা বা ব্যাংক লোন নিয়ে লাখ লাখ টাকা পুঁজি খাটে এখন তারা লোকসানে। নদীতে একটু মাছ কম,
দুইটা একালি আটকি মাছ আর দুইটা বড় মাছ পাইছি এই পর্যন্ত 30-35 হাজার টাকা খরচ গেছে, 22,000 টাকার মাছ বেচি। 6 দিন আসলে আমরা মানুষ 6 জন, 7 দিন নদী ছিলাম। আমাদের মানে বাজার খরচ যেটা আমরা খাইবার জন্য নিছি বাজার খরচটা আমাদের ওটা নাই। এখান থেকে 20-30 হাজার 50 হাজার 1 লাখ টাকার বাজার লই যা 20-25 হাজার টাকার মাছ বলতেই নাই। আগের বছর আমাদের এখানে নর্মালি 210 গাড়ি মাছ গেছে, এখন বর্তমানে এক গাড়ি মাছ আমরা লোড করতে মানে আমাদের কষ্ট হয়। প্রাকৃতিক প্রভাব ও জলবায়ু পরিবর্তনে মাছ কম পাওয়া যাচ্ছে বলছে মৎস্য বিভাগ। জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে কিন্তু নদীতে পানি একটু বেড়েছে, তো পানি বাড়লে কিন্তু দুর্যোগের প্রভাবটা অনেকটা কম থাকে। সেই জন্য আমরা আশা করতে পারি যে আসলে আমাদের আগস্ট সেপ্টেম্বরে মাছটা পরিমাণটা মানে ইনশাল্লাহ বাড়বে এবং জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে। প্রায় লাখো মৎস্যজীবীর হতাশা ও অর্থনৈতিক মুক্তিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে ইটের সলিংয়ে ভোগান্তি বেড়েছে। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। মহাসড়কে ইটের সলিং দিয়ে সংস্কার কাজ করা হয়েছে, এই বিষয়ে সড়কে চলাচলকারী যারা আছেন তারা কি বলছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি সঠিকভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আপনি লক্ষ্মীপুর যে আঞ্চলিক যে মহাসড়কের কথা বলছিলেন, আসলে এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখানে বেহাল অবস্থা বিরাজ করছে। ছোট বড় খানা খরতে প্রতিদিনেই নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন লক্ষ্মীপুরের যাত্রী সাধারণ। আমরা দেখেছি গত কয়েকদিন আগেই এখানে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও প্রতিদিনেই ছোট বড় দুর্ঘটনায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজনেই তারা আসলে দুর্ঘটনার শিকার হয়ে কেউ পঙ্গুত্ব বরণ করেন, কেউ অকালে প্রাণ হারান। আমরা এই বিষয়ে আসলে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা বলছেন যে সংস্কারের নামে আসলে ইট বালি দিয়ে এক প্রকার লক্ষ্মীপুরবাসীর সাথে এই তামাশা করছেন সড়ক বিভাগ। আমরা একজন পথচারীকে সঙ্গে কথা বলতে চাই, একটু যে সড়কের বিষয়ে যদি একটু বলেন আমাদের। জি, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা লক্ষ্মীপুর যে প্রধান মহাসড়ক, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসলে ঢাকা চট্টগ্রাম বা ফেনী নোয়াখালী এই সমস্ত জেলায় যাই, কিন্তু এখানে মহাসড়কের অবস্থা খুবই খারাপ। এখানে বারবারে রিপেয়ারিং করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সঠিকভাবে রিপেয়ারিং করা হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে খাদা খন্দকের। ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন যে আসলে সঠিক সংস্কারের অভাবেই আসলে বারবারই এই সড়কগুলো বেহাল অবস্থার সৃষ্টি হয় এবং সড়ক বিভাগ নিম্নমানের কাজ করছে বলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুরের আঞ্চলিক মহাসড়ক নিয়ে আমার কাছে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মডেল মসজিদের মধ্য দিয়ে পৌঁছবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত 10টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিস্টেকের খবর এখনও আসেনি। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। 8 দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি নেতৃবৃন্দ। সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দাবি জানান পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সহজকরণের, সেই সাথে পুরাতন গাড়ির পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল করতে হবে। ঢাকা চট্টগ্রামে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে বৈষম্য বাতিল করা সহ নানা দাবি তুলে ধরেন। খাগড়াছড়ি পৌরসভার সাথে সনাকের এসএজি পরিবেশের মত বিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে পৌর কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য মোহাম্মদ জহুরুল আলম। প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক নাজমুন আরাজ সুলতানা। এ সময় বক্তারা শহরের পরিবেশ রক্ষার জন্য সকলের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। সভা পরিচালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুর রহমান।
চট্টগ্রামের লালদিঘি মাঠে 15 দিন ব্যাপী বৃক্ষ মেলার শেষ দিন আজ। মেলা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, শেষ দিনে বৃক্ষ মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাদিয়া আপনাকে। দেখতে পাচ্ছেন যে বৃক্ষ মেলায় আমরা এসেছি। তো আজকে শেষ দিন, 15 দিন ব্যাপী যে বৃক্ষ মেলা হয়েছে, তো শেষ দিন আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড় অনেক বেড়েছে, যেহেতু 60টির বেশি এখানে স্টল রয়েছে, বিভিন্ন রকমের এখানে বৃক্ষ রয়েছে। তো চারা গাছের জন্য কিন্তু সবাই ছুটে আসে, কেউ ছাদ বাগানে বাগান করে, আবার ছাদে বাগান করে, আবার কেউ কিন্তু নিজের আঙ্গিনায় কিন্তু বাগান করছে। তবে বাগানের প্রতি সবার যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা অনেক বেড়েছে বলে কিন্তু অনেকটা বন বিভাগের যে আয়োজনে এবার যে অনুষ্ঠিত হলো 15 দিন ব্যাপী এই বৃক্ষ মেলা, সেই বৃক্ষ মেলা অনেকটা জমে উঠেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে, তবে এখানে বন সংরক্ষক থেকে শুরু করে সবাই কিন্তু এসেছেন, তো বৃক্ষ মেলা পরিদর্শন করছেন। আমি একটু জানতে চাচ্ছি যে কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? এবার আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিগত 28 তারিখ থেকে এই 15 দিন ব্যাপী যে বৃক্ষ মেলাটি শুরু হয়েছে, এই মেলার শুরুর দিকে একটু সমস্যা ছিল বৃষ্টিজনিত কারণে। তো বৃষ্টির বিঘ্নিত হওয়ার পরে যখন প্রাকৃতিক পরিবেশটা ভালো হয়েছে, তখন থেকে চট্টগ্রামের মানুষ উপচে পড়েছে এই মেলায়। আপনারা জানেন যে আমরা এই মেলা আয়োজনের পরে এই মাত্র এই অল্প কয়েকদিনের মধ্যে আমাদের প্রায় 1,30,000-এর মতো চারা অলরেডি বিক্রি হয়ে গেছে। আর খুব দ্রুত আজকেও আপনি দেখছেন মেলা প্রাঙ্গণে মানুষের ভিড়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি চারা বিক্রি হয়েছে। আজকে যেভাবে মানুষ আসতেছে, তাহলে আমরা মনে করছি যে খুব শিগগিরই আরও বেশি পরিমাণ চারা বিক্রি হবে এবং মানুষের মধ্যে চারা কেনার একটা দারুণ উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আচ্ছা, আগামীতে কি আরও সময় বাড়াবেন কিনা? এবার তো 15 দিন হলো। হ্যাঁ, এবারের 15 দিন, এই 15 দিন শুধু শেষ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। আমরা এই মেলাটিকে আরও একটু এক্সটেনশন করার জন্য আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সহযোগিতায় আমরা মেলাকে আরও কিছুদিন পর্যন্ত এখানে রাখবো, যাতে মানুষ আরও বেশি পরিমাণ চারা ক্রয় করতে পারে আর কি। অনেক ধন্যবাদ। আমরা এখন কথা বলেছি বন সংরক্ষক রেজাউল করিমের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে আগামী বছর যদি বৃক্ষ মেলা হয়, তাহলে সেই বৃক্ষ মেলা কিন্তু সময়টা আরও বাড়ানো হবে, যেহেতু এবার 15 দিন হলো, আগামীতে আরও সময় থাকবে। তাহলে বৃক্ষের প্রতি যেমনটা মানুষের যে আকর্ষণটা আমরা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু আসলে বৃক্ষের প্রতি অনেকটা আকর্ষণ বেড়েছে। তবে এখানে যারা বন সংরক্ষক আছেন, তাদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা ছুটে এসেছেন, সাংবাদিকরাও কিন্তু ছুটে এসেছেন। সব মিলে বলা যায় কিন্তু বৃক্ষ মেলা এবার জমে উঠেছে। দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের চারা গাছ আছে, বিভিন্ন ফলজ থেকে শুরু করে ঔষধি গাছও কিন্তু এখানে আছে। তার কারণে কিন্তু এখানে যারা এখানে এসেছেন, যারা বৃক্ষপ্রেমী যারা আছেন, তাদের কিন্তু অনেকটা নজর কেড়েছে এবার মেলা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে গ্রাম পুলিশের বার্ষিক সমাবেশ হয়েছে। এ সময় সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের সবচাইতে দৃশ্যমান প্রতিনিধি গ্রাম পুলিশ। সরকারের নীতি বাস্তবায়ন ও মাঠ পর্যায়ে সেবা দিতে সবার আগে তারাই এগিয়ে আসে বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।